প্রথমেই যে জিনিসটা কেটে দিব সেটা হইতেছে গিয়ে সেকেন্ড টাইমার্স শব্দটা, সেটা কারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি এইভাবে বলা যায় যে তোমরা এইচএসসি 25 ব্যাচ, ঠিক আছে? এখন এই একটা শব্দ অ্যাকচুয়ালি মাইন্ডসেটে কোন ধরনের চেঞ্জ আনতে পারে সেটা একটু বুঝাই। দেখো, এই কন্টিনিউয়াস রেজাল্ট দেওয়ার পর থেকে কন্টিনিউয়াস তুমি একটা জিনিস চিন্তা করতেছো যে তুমি সেকেন্ড টাইমার, তোমার একটা বার্ডেন আছে, সেটা সেই বার্ডেন তোমাকে পুশ করতেছে, সেই বার্ডেনের কারণে তুমি অনেক বেশি স্যাড, অনেকদিন ধরে পড়তে পারো নাই, অনেকদিন ধরে অনেক কষ্টে ছিলা, দ্যাটস ওকে। বাট অ্যাকচুয়ালি এই এই চিন্তাটা তুমি অনেকদিন ধরে বেয়ার করে নিয়ে যাওয়াটা একটা প্রবলেম। কারণ তুমি যত পারফেক্টলি পড়ালেখা করো না কেন বা যত পারফেক্টলি ট্রাই করো না কেন, তোমার এই বার্ডেনের কারণে দিন শেষে কিছু লস হবে তোমার, ঠিক আছে? সো একদম ফ্রেশ মাইন্ডে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি এইচএসসি 25 ব্যাচ, এখনো তুমি একটা এইচএসসি ব্যাচ যে হইতেছে গিয়ে সামনে অ্যাডমিশন টেস্ট দিবা, নাথিং এলস, ঠিক আছে? বেশ কিছু কন্ডিশনস আছে সেখানে, বাট তুমি যে সেকেন্ড টাইমার তোমার এবারে না হইলে হবে না, আর কিছু লাইফে আর কিছু নাই, হ্যান নাই তেন নাই, তুমি হচ্ছে গিয়ে নিজেকে অনেক বেশি ইমোশনাল বানাই ফেলতেছো। এই ইমোশনটা কোনোভাবে ভালো ইমোশন না, ঠিক আছে? ইমোশন কিন্তু মানুষকে ভালো দিকে ড্রাইভ করার জন্য থাকে, বাট তোমার ইমোশনটা তোমাকে সোললি মানে একটা ট্র্যাপে ফেলে দিচ্ছে, এটা দরকার নাই, ঠিক আছে? সো আমরা কি করব, আমরা হচ্ছে এখন থেকে এইচএসসি 25 এটা মাথায় ঢোকাই নিব, এবং তোমাদের সাথে বেশ ভালোই পরিচিতি আছে আমার। তোমাদের ফার্স্ট টাইমের বা আগের বারে যে যখন হচ্ছে গিয়ে তোমাদের জার্নিটা, তখন হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে ছিলাম, এবং এবারও সেকেন্ড টাইমে যখন মানে তোমরা বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবা, তখনও ডেফিনেটলি তোমাদের চ্যালেঞ্জগুলো, তোমাদের স্পেসিফিক ক্রাইটেরিয়াগুলো সবগুলোতে আমি ট্রাই করব রিলেট করার, এবং ট্রাই করব তোমাদের প্রবলেমগুলো সলভ করার, ঠিক আছে? সো আমরা আজকে বেসিক্যালি ডিসকাস করবো আমরা কিভাবে আনব্রেকেবল থাকবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আমাদের প্রথমটা ধরো আজকে থেকে হয়েছে, বা প্রথমটা ধরো তুমি যে 3-4 থেকে চান্স মিস করছো, সেদিনও অনেকে পড়ালেখা শুরু করছে বা প্রস্তুতি শুরু করছে, বাট দেখো, যখন ভিডিওটা তুমি যখন থেকে দেখতেছো, তুমি চিন্তা করতে পারো যে তখন থেকে তোমার একটা নতুন স্টার্ট দেওয়ার একটা চান্স আছে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। এখন এই যে সেকেন্ড টাইমার হওয়ার বেশ কিছু গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামগুলো কি কি? এই যে এইচএসসি হবে, তারপর হচ্ছে গিয়ে এইচএসসির মানে তখন হচ্ছে গিয়ে এইচএসসি 26 এর ক্ষেত্রে নতুন কোনো কিছু আসে কিনা, নতুন স্কেডিউল আসে কিনা, নতুন কোনো হচ্ছে কি টাইমটা যেটা বাড়াইছিল 15 মিনিট এটাকে কমাই দিবে কিনা, সেকেন্ড টাইমারে মার্ক কি বাড়াবে, কমাবে, কাটবে, অনেক কিছু চিন্তা ভাবনা এখানে চলে আসে। বাট সবকিছু সাইডে রেখে যেটা মাথায় রাখতে হবে যে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ডেট ফিক্স করি, অক্টোবর কিংবা নভেম্বরের দিকে কি হতে পারে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট হতে পারে, ঠিক আছে? এখন এই যে এইচএসসি 26 এর মানে ধর যারা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন মানাবে, তারা তো ডেফিনেটলি 26 এর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে অনেকদিন পরে হচ্ছে গিয়ে অনেকগুলো অ্যানাউন্সমেন্ট দিবে, ঠিক না? ডেট দিবে, তারপর ফাইজলামি শুরু করবে যে এরা রিটেন অ্যাড করবো, অমুক অ্যাড করবো, এটা আবার রাখবো, এটা রাখবো না। এই ফাইজলামিগুলো কিন্তু অনেক পরে শুরু হবে, বাট তার আগে তোমার কি করতে হবে? কোনো প্রেডিকশন দেওয়া লাগবে? লাগবে না। কোনো ধরনের প্রেডিকশন ছাড়া আমরা আগের বছরে যেভাবে অ্যাডমিশন টেস্ট হয়েছে ওইভাবে আগাই, ঠিক আছে? ওইভাবে মেন্টালিটি রেখে আগাইতে হবে। সো যারা কোয়েশ্চেন করতেছো যে ভাই 3 মার্কের বেশি কাটবে কিনা, এটা করবে কিনা, ওটা করবে কিনা, তুমি ধরে নাও এখন পর্যন্ত, আজকে এই ডেট পর্যন্ত এবং হচ্ছে গিয়ে সামনের 3-4 মাস পর্যন্ত তুমি যেটা জানো যে 3 মার্কই কাটবে, ঠিক আছে? এইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। বাট মেডিকেল অ্যাডমিশন টেস্টের, বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশন সবচেয়ে ফালতু, সবচেয়ে ফাতরা এবং হচ্ছে আনপ্রেডিক্টেবল একটা অ্যাডমিশন টেস্ট। সো এটা নিয়ে কোনো প্রেডিকশন আগে থেকে ফিক্স করে রাখবে না যে এটা হবে না, ওটা হবে না, ঠিক আছে? বাট আপাতত আমরা কি জানি? 3 মার্ক কাটবে। আপাতত আমরা জানি যে অক্টোবর নভেম্বরের দিকে অ্যাডমিশন টেস্ট হবে এবং আগের বারের মতো করে হবে। এখন এর পাশাপাশি আমার যে চ্যালেঞ্জগুলো ফিল আপ করা লাগবে, বা আহ, আহ, যে মিশনটা আমার কমপ্লিট করা লাগবে, সেটা হচ্ছে কি প্রথমত এক্সট্রা সিলেবাস যেটা আমার বাকি ছিল। এই এক্সট্রা সিলেবাস শব্দটা তোমরাই লাস্ট, ঠিক না? এইচএসসি 25 ব্যাচ যারা হচ্ছে গিয়ে এক্সট্রা সিলেবাসের বার্ডেনটা খাইছো, তোমার মেইন কাজে এক্সট্রা সিলেবাসটা শেষ করে ফেলা। উইদিন, আমরা যদি বলি আজকে, এখন ধরো হচ্ছে মার্চ শুরু হবে, মার্চ এপ্রিলের মধ্যে আমরা ফুল এক্সট্রা সিলেবাসটা শেষ করে ফেলবো। মার্চ এপ্রিল বেশি হয়ে যায়, ধরো হচ্ছে মার্চের মধ্যে শেষ করবো, কারণ অত বেশিও তো নাই, ঠিক না? তুমি তো ফার্স্ট বারে শেষ করছিলে তখন হালকা ধরো 20-30% বাকি ছিল। মার্চের মধ্যে আমরা এক্সট্রা সিলেবাসটা ভালো মতো ঝালাই পালাই করে শেষ করে ফেলি, ঠিক আছে? বা তুমি যদি এক্সটেন্ড করো, ধরো এক্সট্রা সিলেবাস বাকি যেটা ছিল, ফিজিক্স হচ্ছে, বায়োলজি, তারপর হচ্ছে আরো সবগুলো মিলে যদি শুরু থেকে শেষ পর্যন্ত, মানে ধরো তোমার শেষ হয়েছে, তাও তুমি চাইতেছো স্যাটিসফ্যাকশনের জন্য আরেকবার শেষ করবা, সবগুলো মিলে তুমি এপ্রিল পর্যন্ত টার্গেট রাখতে পারো, মিড এপ্রিল পর্যন্ত টার্গেট রাখতে পারো। মিড এপ্রিলের মধ্যে আমরা কি করবো, এক্সট্রা সিলেবাসটা কমপ্লিটলি আমরা মাথা থেকে সরাই ফেলবো, যেটা এক্সট্রা, ঠিক আছে? এটা একদম শর্টের মতো করে আমরা একদম ঝালাই বালাই করে ফেললাম। এটা একটা গেল। এরপরে আমার মেইন টার্গেট থাকবে বাকি সিলেবাসটা, তখন টার্গেট থাকবে বাকি সিলেবাসটা, মানে বাকি যা কিছু বাকি ছিল, শর্ট মট মিলে সবকিছু মিলে, তখন সেটা টার্গেট থাকবে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমি দুইটা শব্দ ইউজ করছি, একটা হচ্ছে এক্সট্রা সিলেবাস, একটা হচ্ছে বাকি সিলেবাস, ঠিক আছে? এক্সট্রা সিলেবাস এক ধরনের বার্ডেন, আর একটা হচ্ছে গিয়ে গতবারে তোমার পড়ার ক্ষেত্রে বেশ কিছু ঘাটতি ছিল, বাকি ছিল, এটা একটা বার্ডেন। প্রথমে যে বার্ডেনটা নিবা সেটা হচ্ছে এক্সট্রা সিলেবাসের বার্ডেন, সরাই ফেলো মাথা থেকে। দ্বিতীয়বার যে বার্ডেনটা নিবা সেটা হচ্ছে বাকি সিলেবাসের বার্ডেন, মানে একেবারে পড়াটা হয়নি, এগুলো হচ্ছে গিয়ে শেষ করতে হবে কখন? ধরো মার্চ এপ্রিল, তো আমি এই জিনিসটা আর একটু এক্সটেন্ড করে সাথে হচ্ছে মে অ্যাড করে দিলাম। তাহলে মেয়ের মধ্যে আমার মোটামুটি আমি এইচএসসি 20, মানে আমি কি বুঝাইতে চাইতেছি দেখো, 26 এর
স্টেটে তুমি পৌঁছাই যাইতে হবে। কখন? এই মে এর মধ্যে। দেখো মে এর মধ্যে তোমার এইচএসসি 26 এর স্টেজে চলে যেতে হবে। তখন এইচএসসি 26 এর অবস্থা কি? তারা সিলেবাস, পুরো সিলেবাসটা একবার শেষ করছে, বা পুরো সিলেবাসটা তাদের কাছে সেম। ঠিক আছে, কোনটা শর্ট, কোনটা লং, হ্যাঁ, কোনটা এক্সট্রা, কোনটা বাকি, হ্যাঁ, এরকম না। ঠিক আছে, কারণ ওদের তো জুনে যদি এইচএসসি হয়, তাহলে মেতে ওদের অবস্থা কিরকম থাকবে? ওদের স্টেট থাকবে এটা যে তারা সিলেবাস শেষ করতেছে বা শেষ করার মধ্যে 90 থেকে 100%। তোমার অবস্থা সেম হবে, তোমার এক্সট্রা সিলেবাস, তোমার বাকি বাকি সিলেবাস তুমি মে এর মধ্যে যদি শেষ করে ফেলতে পারো, তাহলে তুমি ওদের থেকে 1 মাস আগে আছো। ঠিক আছে, এবং এই যে সেকেন্ড টাইমার হিসেবে তোমার 1 মাস আগে থাকাটাই বেস্ট। ঠিক আছে, এখন দেখো আমি আরো বেশ কিছু কাহিনী দিয়ে বুঝাবো যে তুমি কিভাবে তাদের থেকে এমনিতেই আগায় থাকো। আমি যখন পরীক্ষা দিতাম, যখন ফার্স্ট টাইমার ছিলাম, তখন আমি সবচেয়ে বেশি ভয় পেতাম সেকেন্ড টাইমার থেকে। ভাই ওরা তো হইতেছে এত বছর, এক বছর টাইম পেয়ে বেশি পড়ে ফেলতেছে, হ্যান ত্যান, এগুলো চিন্তা করতাম। আবার তোমরা কি ভাবতেছো? তোমরা ভাবতেছো যে আমরা তো শর্ট সিলেবাস পড়ি নাই, ওরা তো শর্ট সিলেবাস, সরি, আমরা তো এক্সট্রা সিলেবাস পড়ি না, ওরা তো এক্সট্রাটা নিজেদের কারিকুলামে পড়ে টরে আসতেছে, ওরা তো তাইলে বার্ডেন কম খাবে। ওদের চিন্তা তুমি কেন করতেছো? মেইন কথা হচ্ছে সেটা। প্রত্যেকবার 1700-800 সেকেন্ড টাইমার চান্স পায়, এবারও চান্স পাবে, আগামীবারও চান্স পাবে, যে কোনো বার পৃথিবীর যে কোনো কন্ডিশনে এতগুলো সেকেন্ড টাইমার চান্স পায়, 600, 700, 800, 1000, হ্যাঁ, অনেক না এটা? অনেক তো। ঠিক আছে, 1000, 1500, 1200 অনেক সেকেন্ড টাইমার চান্স পায়। তো এই যে চান্স পাওয়াটা, এটা কিন্তু ফার্স্ট টাইমাররা কেমনে পড়তেছে, ভালো মতো পড়তেছে কিনা, ঝালাই বালাই করে পড়তেছে কিনা, এটার উপর ডিপেন্ড করতেছে না। তোমরা তার মধ্যে আবার 5 এর বদলে 3 মার্ক কাটা যাচ্ছে। সো ডেফিনেটলি তুমি আগায় আছো, এটা একটু মাথায় মধ্যে রাখতে হবে। সো আমার মেইন টার্গেট কি? আমরা এপ্রিল, মে, এই মার্চ, এপ্রিল, মে 3টা লুপের মধ্যে আমরা এই যে বার্ডেন যেটা ছিল আমার, সেটা সরাই ফেলবো। এবং শুধু যে এটাই সরাবো এমন না, এর পাশাপাশি আমার একটা জিনিস করা লাগবে, ডেইলি আমার ইংলিশটা করা লাগবে। আমি খেয়াল করে দেখো, ইংলিশের পাশে লিখছি বেসিক জিকে। মানে বেসিক জিকে কেন লিখছি জানো? তুমি যদি গতবারের মতো জিকে সবগুলো পড়ে ফেলো, এবং ধরো হচ্ছে গিয়ে আন্তর্জাতিক পড়ে টরে ফেললা, পরে দেখলা আন্তর্জাতিক নাই, এটা একটা সমস্যা। তো বেসিক জিকে কি একটু পরে বলতেছি, বা আমার একটা জিকে আলাদা করে ভিডিও দিছি, জিকে তে কিভাবে 25, জিকে ইংলিশে কিভাবে 25 পাবা, ওই ভিডিওটা দেখতে পারো। বাট যেটা আমি বেসিক জিকে সেটা ক্লিয়ার করে দিচ্ছি। বাট আগে ইংলিশ। ঠিক আছে ভাইয়া, ইংলিশ তো পৃথিবীর যে কোনো সরকারি বাংলাদেশে আসুক না কেন, ইংলিশটা চেঞ্জ হয় না সিলেবাস। ঠিক আছে, কারণ ইংলিশ তো ইংলিশ, ইংলিশে গ্রামারের পার্ট থাকে বা ভোকাবুলারি পার্ট থাকে। দুইটা হচ্ছে কি আমার মেইনলি প্রশ্ন ব্যাংকের যে টপিক গুলো, ওগুলো ধরে ধরে প্র্যাকটিস করতে হয়। বাট এত টাইম পাওয়া যায় না, দেখা যায় অ্যাপেক্স আমরা কমপ্লিট করতে পারি নাই, আমরা দেখছি মাস্টার কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে ওটাও কমপ্লিট করতে পারি না। কিন্তু সেকেন্ড টাইম আমাদের তো অনেক টাইম, ঠিক না? এটার কারণে আমি বলতেছি তোমার ডেইলি ইউটিলাইজ করা লাগবে। ডেইলি টাইমটা তুমি ডেইলি ইংলিশ এবং বেসিক জিকে পার্টটা প্রত্যেকটা দিন পড়বা, প্রত্যেকটা দিন। তুমি, আমি জানি কি করতেছো, তুমি এখন চিন্তা করতেছো যে এগুলো কেমনে তাড়াতাড়ি শেষ করা যায়, কোরেটরে, তারপরে হচ্ছে গিয়ে ইংলিশ, তারপরে হচ্ছে জিকে বা বলবো। এই ট্র্যাপটা তুমি গতবারও পড়ছো না? গতবারও তুমি চিন্তা করছিলা যে লাস্টের দিকে গিয়ে জিকে ইংলিশটা ক্লিয়ার করে ফেলবা, পারো নাই। তোমার মেন টার্গেট কি? তোমার রুটিনের মধ্যে জিকে ইংলিশটারে নিয়ে আসো। 1 ঘন্টা দাও, সমস্যা কি? ডেইলি 1 ঘন্টা দিতে প্যারা কি? ডেইলি 1 ঘন্টা দাও, আধা ঘন্টা হইলেও দাও। বাট জিনিসটা কি, দিন শেষে তোমার টাচে থাকা লাগবে ইংলিশ এবং জিকে। বেসিক জিকে কি? বেসিক জিকে মানে মুক্তিযুদ্ধ জীবনে কোনোদিন বাদ যাবে, এটা হইতেই পারে না। মুক্তিযুদ্ধ তোমার অবশ্যই পড়া লাগবে। বাংলাদেশের যতগুলো জাতীয় জিনিসপাতি আছে, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, এগুলো কোনোদিন বাদ যাবে না যে কোনো মেডিকেল অ্যাডমিশন টেস্টের সিলেবাস থেকে। সো এগুলা ওই যে মুক্তিযুদ্ধ, ইতিহাস, সংস্কৃতি, ঠিক আছে, মুক্তিযুদ্ধ, ইতিহাস, সংস্কৃতি, এগুলো পড়া লাগবে। এর পাশাপাশি তুমি যদি পারো আপডেটেড থাকো। আমার মেন কথা কি, রিসেন্ট জিকে থেকে যদি আসে না আসে এটা এসব চিন্তা ভাবনা না করে তুমি আপডেটেড থাকো জিকের জন্য। ঠিক আছে, জিকের জন্য আপডেটেড থাকা খারাপ কি? বাংলাদেশে ডেইলি কি হইতেছে এটা একটু যদি মাথায় রাখো। ডেইলি এর মানে এটা না যে কোথায় কোন জায়গায় বাংলাদেশ বিনিয়োগ করছে হ্যান ত্যান। ধরো ওই যে 21 পদক দিচ্ছে না, 21 পদক দিল, কে কে দিচ্ছে একটু দেখে নাও, সমস্যা কি? স্বাধীনতা পদক দিবে সামনে, ওটা একটু দেখে নিবা। ঠিক আছে, নির্বাচন কয় তারিখ হয়েছে এগুলো দেখে নিবা, কত নম্বর নির্বাচন, মানে একটু বেসিক লেভেলের ক্লিয়ার থাকা লাগবে রিসেন্ট জিকে নিয়ে। ঠিক আছে, এমন না যে তুমি প্রত্যেকদিন এই অমুক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স হ্যান ত্যান এগুলো পড়তেছো, দরকার নেই। আমি বললাম না, বার্ডেন ছাড়া তুমি যতটুকু বেসিক জিকে পড়ে রাখতে পারো, সাথে ইংলিশ প্রতিদিন করবা। ইংলিশ ভাই, তোমরা একটা সবাই হইতেছে একটা কথা বলার আছে ভাই ইংলিশে করার টাইম পাই নাই। তো তুমি এত টাইম কি করছো? তুমি কি এত টাইম আসলে এগুলো পড়ছো? পড়ো তো নাই, তুমি দিন শেষে পাত্তা দাও নাই। ফিল করছো লাস্টে করা যায় ইংলিশ, লাস্টে তো করা যায়, কিন্তু প্রত্যেকদিন পড়লে প্রবলেম কোন জায়গায়? তুমি গ্রামারে তোমার সমস্যা না, তোমার ভোকাবুলারিতে সমস্যা। তো ভোকাবুলারি প্রতিদিন পড়ো, প্রত্যেকদিন 2টা করে যদি ভোকাবুলারি পড়ো, কয়দিন থাকে? তুমি যদি এখানে 90 দিন, তুমি যদি এখানে হিসাব করো যে 120 দিন বা হচ্ছে 100-150 দিন যদি থাকে, তোমার তো হচ্ছে 5টা করে পড়লেও হচ্ছে কি 1000 ক্রস করে যাইতেছে, ঠিক না? তো দিন শেষে জিনিসগুলো পসিবল। তুমি খালি হচ্ছে নিজে একটা বুঝ দিয়ে দাও, এটা তো ঠিক না, ঠিক না? তো এখন আমরা এগুলো করব, কিন্তু পাশাপাশি আমরা আরেকটা জিনিস লিখে রাখছি, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে গিয়ে বায়োলজি আলিম প্লাস মাজেদা ম্যাম। ঠিক আছে, আলিম স্যার এবং মাজেদা ম্যামের বইটা আমরা জুলজি, বোটানি দুইটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে পড়া ট্রাই করব। কিভাবে পড়বো আমি তোমাদের শিখাই দেই। তুই আলিম আবুল হাসান স্যার আর হচ্ছে গিয়ে গাজেজ মোসার পড়লা, পড়ার পাশাপাশি যখন পড়া শেষ করছো, ঠিক আছে, পড়া শেষ করার পরে তুমি জাস্ট সিম্পলি একটা রিডিং দিবা। আলিম স্যার রিডিং দিয়ে, এই যে আমি এটা আগের বারও বলছিলাম, রিডিং দিয়ে
দেখবা যে 70% পড়া মিল, 30% মিল নাই, 30% এক্সট্রা টপিক আছে, এই আছে সেই আছে। তুমি সুন্দর মতো ওটা নোট ডাউন করে আলিম স্যার, কাজী আজমল স্যার এবং আবুল হাসান স্যারের বইয়ে ঢুকে রাখবা। অথবা তোমার এত যদি প্যারা লাগে, তুমি দরকার হলে ওই যে মেডিট্রিক্স সহ যে ডাইজেস্ট মাইজেস্ট আছে ওগুলো থেকে করতে পারো, বাট ওটার থেকে এটা বেটার। কারণ ওই যে ডাইজেস্টে কিন্তু তোমাকে নিজে আলাদা করে দিছে ওরা, কিন্তু তুমি যখন আলিম স্যারের বই হচ্ছে এবং মাজেদা ম্যামের বই হচ্ছে কি নিজে পড়তেছো, তোমার একটা মানে গাট ফিলিং থাকতেছে না যে ভাই আমি তো হাইয়েস্ট ট্রাইটা করছি, আমি নিজে পড়ছিলাম বইগুলা। রিডিং করতে প্রবলেম কোন জায়গায়? দাগানো দাগানো লাইনই তো থাকবে, ঠিক না? ওই বইও তো দাগানোই পড়বা তুমি। তোমার মেন টার্গেট মেইন বই, মেইন বই পড়ার পাশাপাশি তুমি এক্সট্রা ওই যে আলিম স্যার হচ্ছে গিয়ে মাজেদা ম্যামের বইটা একবার রিডিং দিবা, নাথিং এলস। এবং ফিজিক্সের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মানে ভয় পাও, সেটা হচ্ছে ভয় না মানে মেনলি প্যারা খাও, সেটা হচ্ছে ভাই ফিজিক্সের যে চুম্বক টম্বক যে চ্যাপ্টার গুলো আছে এগুলো তো এইচএসসি জীবনে পড়ি নাই, এগুলো মুখস্থ করতে অনেক বেশি প্যারা খায়। এইটা করতে কি তুমি ওটার বেসিক সহ বাপমা 14 গোষ্ঠী পড়তে যাও, দরকার নাই। ঠিক আছে, তোমার এখন টাইম আছে, তুমি এখন এই টাইমে যত বিশ্রী পড়াই হোক ফিজিক্সের ওই যে এক্সট্রা চুম্বক তত্ত্বের চ্যাপ্টার গুলো ওগুলো প্রত্যেকদিন, মানে প্রত্যেকদিন তো না অ্যাকচুয়ালি, কম করে হইলেও 5 পৃষ্ঠা করে করে পড়ে ফেলা যায় সম্ভব আর কি। এটার জন্য তো আমি এত টাইম দিছি, এপ্রিল মে পর্যন্ত টাইম দিছি যে এক্সট্রা সিলেবাস গুলো পড়ার টাইম। ঠিক আছে, কিন্তু ফিজিক্সের জন্য তুমি এখন লং প্লেলিস্ট করার কোনো দরকার নাই, কারণ এই বেসিক বুঝায় তোমার কোনো লাভ নাই। যে ফিজিক্স প্রশ্ন করবে ওর বেসিক নাই, সোজা বাংলা ও তো মারবে এখান থেকে, তুমি বইয়ের লাইন থেকে মারবে। তো ওটা গিলার জন্য তোমার যে বেসিক বুঝে ক্লিয়ার করে ফিজিক্স পড়া লাগবে এমন না। আচ্ছা, এবার আসি আমি, তোমার এই গেছে এগুলো গেছে স্পেসিফিক টার্গেট। আমার এবার মেইন টার্গেট কি ভাইয়া? সেকেন্ড টাইমারের ক্ষেত্রে মেইন সমস্যা যেটা হয়, তারা বারবার একই লুপে পড়ে যায়, ইমোশনাল ইমব্যালেন্সে চলে যায়। ঠিক আছে, তাদের সফট স্কিল ডেভেলপ করাটা প্যারা। এগুলো সব হার্ড স্কিল বলতে পারো, বা হচ্ছে কি স্পেসিফিক টার্গেট বলতে পারো। এই পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং ইনশাআল্লাহ সামনে আমাদের হচ্ছে গিয়ে আমাদের গতবারের যে এক্সাম, সরি গতবার যে মেন্টরশিপ কোর্সটা ছিল এটা এবারও লঞ্চ হবে। তুমি চাইলে এখানে জয়েন করতে পারো, যদি অন্য কোনো মেন্টরশিপ ভালো লাগে তোমার এখানে জয়েন করতে পারো, কোনো সমস্যা নাই, আমি কোনো প্রমোশন করতেছি না। ঠিক আছে, বাট হচ্ছে আমরা এবারও ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আমরা সেকেন্ড টাইম মেন্টরশিপ ব্যাচটা লঞ্চ করে দেব। আচ্ছা, এরপরে এবার আসি, মানে তোমার মেইন টার্গেট কি থাকবে? ভাই ইমোশনটা কন্ট্রোল করতে হবে, আমার অ্যাকিউরেসিটা বাড়াইতে হবে। এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই করতে হবে। ইমোশন আমরা কিভাবে কন্ট্রোল করব? প্রথম কথা, আমি তোমার প্রথমে বলছি না তুমি সেকেন্ড টাইম এই ধরনের বার্ডেন পুশ তোমার করার দরকার নেই। তোমার বাসার মানুষজন তোমার বারবার ফিল করাইতে পারে যে তুমি চান্স পাও নাই। তোমার ফ্রেন্ডরা অলরেডি মেডিকেলে ফার্স্ট ইয়ারে অ্যাপ্রন পরে স্টেথো লাগায়ে মেডিকেলে যাবে, ছবি টবি দিবে, দেখবা ওগুলো দেখে সেটেড খাওয়ার চান্স আছে। দরকার হলে ফেসবুকে ডিএক্টিভেট করে দাও। বাট দিন শেষে এগুলো আসবে, তুমি নিজেরা কি করবা না, বার্ডেন দিবা না। আমি দেখবো না এগুলা, আমার ফ্রেন্ড চান্স পাই গেছে, এগুলো আমার দেখার দরকার নাই। আবার অনেকের ভিতরে হচ্ছে এক ধরনের কষ্ট চান্স থাকবে যে ও, মানে তোমার জিনিসটা কি তুমি একটু ওপেন থাকো, ভাই ও চান্স পাইছে, কংগ্রেচুলেট হিম অর হার। তুমি হচ্ছে গিয়ে ওরে ওপেন থাকো। ওপেন বলতে কি, ফিলিংস আটকায়ও না যে আমার ওর মানে ও চান্স পাইছে আমি পাই নাই, এই ধরনের চিন্তা ভাবনা আসতেছে, বা ওর প্রতি তোমার একটা ফিলিং আসতেছে তুমি ওর থেকে বেশি কষ্ট করে চান্স পাই না, হইতে পারে। বাট এই ফিলিংস গুলো রাখবা না, ওপেন থাকো। ওর ক্লাস করতেছে, তুমি তোমার ক্লাস, তোমার তোমার সেক্টরে যাও, তুমি তোমার যেটা করার ওটা করো। ঠিক আছে, তুমি যেটা করো ওটা করো। ও যদি তোমার 1 বছর আগে জন্মাইতো তাহলে ডেফিনেটলি ও তো মানে আগের বছরই চান্স পাইতো, ঠিক না? তো মানে অনেক ভাবে চিন্তা করা যায়, কিন্তু আমরা চিন্তা করি কেমনে, ও চান্স পাইছে, ও ক্লাস করতেছে, এটা আমার দেখে সহ্য হইতেছে না, আমিও তো এখানে থাকতে পারতাম। ভাই এত এত যদি যদি চিন্তা ভাবনা করতে তোমার এখনের টাইমটাই চলে যাবে, বর্তমানের টাইমটাই চলে যাবে। তোমার তো চান্স আছে না, পরে আবার চিন্তা করো গা। তো তুমি পরে আবার চান্স না পাইলে তখন তুমি চিন্তা করো না আমি চান্স পাই নাই, আমার পসিবলই না এখন আর কোনো কিছুই করা, এখন আমার আমার পক্ষে সাদা এপ্রন পরা জীবনে পসিবল হবে না। পরে চিন্তা করো ওগুলা, এখন তো চান্স আছে। এখন কেন তুমি এত ইমোশনাল হচ্ছ আমি বুঝতেছি না। আছে মানে লজিক আছে, বাট হচ্ছে হবা কেন, যেটা তোমার হার্ম করবে এটা হবা কেন? ঠিক আছে, আমি নিজে হয়তো সেকেন্ড টাইমার হলে আমার একটু কষ্ট লাগতো, অবশ্যই ডেফিনেটলি কষ্ট লাগতো, বাট জিনিসটা কষ্টটার জন্য তুমি টাইম ওয়েস্ট করতেছো, বারবার ভয় মনের মধ্যে নিয়ে আসতেছো, নার্ভাসনেস চলে আসতেছে, এগুলো করা যাবে না। ঠিক আছে, গতবারও একবার চান্স ছিল না, এবারও একবার চান্স আছে, এভাবে চিন্তা করবা। গতবারের সাথে এবারে ডিফারেন্স কম, উল্টা টাইম বেশি, তোমার খালি 3 মার্কস বেশি পাওয়া লাগবে গতবারের চেয়ে। ঠিক আছে, মানে 3 মার্কস বেশি পাওয়া, 3 মার্কের রেঞ্জটা যদি তুমি 5-10 করতে পারো ওটা অনেক ভালো। বাট ডেফিনেটলি দিন শেষে তোমার টাইম আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা। এবং তোমার সামনে বার্ডেন কম, এটা এমনি চিন্তা করি। 26 যাদের ফেটে যাইতেছে, ওদের টেস্ট পরীক্ষা রেজাল্ট দেওয়ার পরে ওরা কান্নাকাটি করতেছে। ঠিক আছে, তো তুমি চিন্তা করবে যে আমার এইচএসসির বার্ডেনটা নাই, আমার আরেকবার এইচএসসি দিয়ে এ প্লাস পেয়ে এরপরে আবার পড়ে এত কিছু করা লাগতেছে না। আমি জানি আমার ভুল কোন জায়গায়, তুমি মেন কথা হচ্ছে কি সেটা জানো। তোমার সবচেয়ে বড় স্ট্রেংথ তুমি ভুল জানো, সবচেয়ে বড় স্ট্রেংথ তোমার ভুল জানো। তুমি এক্সাম হলে নার্ভাস হওয়াটা তুমি জানো, যেহেতু এক্সাম হলে নার্ভাস তুমি বেশি বেশি এক্সাম দিবা। ঠিক আছে, এর জন্য আমি এক্সাম ব্যাচের কথা লিখছি। ঠিক আছে, দেখো এখন অনেকে কি করবে, অফলাইনে গিয়ে দৌড়াদৌড়ি করবে। এখন থেকে অফলাইন ব্যাচে অনেকেই করতেছে, এটা অফলাইন ব্যাচে ভর্তি হইতেছে। বাসা থেকে 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 3 কিলোমিটার, 5 কিলোমিটার দূরে সে এক্সাম ব্যাচে গিয়ে গিয়ে ভর্তি হইতেছে সেকেন্ড টাইমার। আমি তোমাকে যেটা বলবো তুমি ভুল করতেছো, তুমি অনলাইনে এখন অনলাইনে পড়ো, অনলাইনে একটা এক্সাম ব্যাচ নাও, অনলাইনে এক্সাম ব্যাচ নিয়ে সুন্দর মতো সারাদিন এক্সাম দাও, কোনো সমস্যা নাই।
কিন্তু তুমি যেটা মানে অফলাইনে দৌড়াদৌড়ি করে এগুলো করার কি দরকার? অফলাইনে তো মেইন যেটা সেটা হচ্ছে কি আমাদের অফলাইন এক্সপেরিয়েন্সটা হওয়ার জন্য বা নার্ভাসনেস কাটার জন্য লাগে। এটা তুমি লাস্টের দিকে করতে পারতেছো। যখন হচ্ছে কি মানে লাস্ট ৩ মাস ২ মাস থাকে মডেল টেস্ট কোর্স, তারপর হচ্ছে এই কোর্স সেই কোর্স অনেকগুলো এক্সাম ব্যাচ পাবা। ওগুলো তখন ভর্তি হও। তুমি লাস্টের দিকে অফলাইনে দৌড়াদৌড়ি করো। এখন তোমার দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই। এত ৪-৫ মাস ৬-৭ মাস তোমার পড়া দরকার কি? অফলাইনের কোচিং এ। সরি মানে এক্সাম ব্যাচে দরকার নাই। ঠিক আছে? সো মেইন যেটা বলবো তোমার বেশি, বেশি তো এক্সাম দেয়া লাগবে, প্র্যাকটিস করা লাগবে। সারাদিনই প্র্যাকটিসের উপর এক্সামের উপর থাকবা যাতে তোমার অ্যাকুরেসিটা বাড়ে। কেন? কারণ তোমার ভুল কম করা লাগবে এবারে। ঠিক আছে? গতবারে ধরো অ্যাকুরেসির কারণে তোমার ভুল নেগেটিভ অনেক খেয়ে গেছো। তোমার কাজ যেটা অ্যাকুরেসি বাড়ানো। এবং তোমার এখানে এবারে তোমার একটা মেন্টালিটি ক্রিয়েট করা লাগবে। সেটা হচ্ছে ধরো তুমি আগেরবার এক্সাম দিছো, এক্সাম ব্যাচে কোয়েশ্চেন গুলো পাইতেছো, এর মধ্যে ধরো তোমার ৭টা বা ৮টা ভুল হয়েছে বা ৮টা বা ৯টা ভুল হয়েছে। ঠিক আছে? এখন তোমার এই ভুলটা কমায়ে ৩-৪ এ নিয়ে আসা লাগবে। ঠিক আছে? এইটা করার জন্য তুমি যত এক্সাম দিবা তত হচ্ছে বেটার। দিতে থাকো এক্সাম যতক্ষণ না অ্যাকুরেসিটা এখানে নেমে আসতেছে। এবং প্রত্যেকটা ভুল যে ভুলের খাতা গতবার বানাইতে বলছিলাম এবারও ভুলের খাতা বানায় রাখবা এবং ভুলের খাতা ইনপুট দিয়ে রাখবা এবং নিজে চেক দিবা কেন ভুল হচ্ছে বারবার নিজেকে প্রশ্ন করবা। এমন হইতে পারে প্রথম যখন পরীক্ষা দিতে গেছো প্রথম ১ মাস তুমি ৭০-৮০-৫০ এরকম পাইতেছো মার্ক, পাইতেই পারো। বাট এটাকে ডেভেলপ করা যায়। ৫০টা ৬০ বানানো যায়, ৬০টা ৭০, ৮০ কে ৯০ এভাবে বানানো যায় এবং দিন শেষে চান্স পাওয়া যায়। এটা কিন্তু আমি গতবারও অসংখ্য এক্সাম্পল আমার ব্যাচের পোলাপাইনও চান্স পায় দেখাইছে। আমার কোর্সে যারা ছিল তারা কোর্সের বাইরে তো হাজার হাজার পোলাপাইন বলছে অলরেডি আমাকে নক দিয়ে তাদের এই অবস্থা ছিল, এখান থেকে সে ডেভেলপ করছে। তো জিনিসটা তো সত্যি কথা, মিথ্যা কথা তো বলতেছি না যে পসিবল না। এখন তার মানে কি তোমার নিজেকে একটু অবজার্ভ করা লাগবে যে আমার ভুলটা এক্স্যাক্টলি কিসের কারণে হইতেছে। আমার কি বেসিক দুর্বল, নাকি কোচিং এ ফাতরা কোশ্চেন করছে, নাকি কোচিং এর কোশ্চেনটা হচ্ছে গিয়ে করছে অমুক সায়েন্টিস্ট তমুক সায়েন্টিস্ট অমুক সাল তমুক সালে, কিন্তু মেডিকেল এডমিশন টেস্টে আসে না। বা কোচিং এর কোশ্চেনটা এক্সট্রা সিলেবাসের এমন জায়গা থেকে করছে, বা এক্সট্রা সিলেবাস বাদ দাও, এমন রাইটার থেকে করছে যে রাইটারের বইয়ের নাম জানো না তুমি। এগুলো নিয়ে প্যানিক খাবা না। প্যানিক খাবা কি নিয়ে? বেসিক ভুল করতেছো তুমি। তুমি যে জিনিস জানো সেই জিনিস ভুল করতেছো। তার মানে কি এখানে একটু দাগানোর সময় তোমার ভুল হইতে পারে। ঠিক আছে? এই ব্যাপার-স্যাপার গুলো মোটামুটি একটু অবজার্ভ করতে হবে। ঠিক আছে? এই অ্যাকুরেসিটা তোমার বাড়ানো মেইন টার্গেট, ইমোশন কন্ট্রোল করাটা মেইন টার্গেট, নিজেকে আবেগী করা, নিজেকে মানে বললাম না বারবার নিজেকে একটা বাধা দিয়ে রাখা। দেখো তোমার কেউ এখন চাপ দিতেছে না। তোমার ফ্যামিলি হয়তো তোমারে তুচ্ছ-তাচ্ছিল্য করতেই পারে, তোমার ফ্রেন্ডরা তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে। বাট এটা তুমি গায়ে নিবা না। ঠিক আছে? মেইন কথা ৩-৪ মাস তুমি তোমার মতো থাকো। পরে টরে চান্স পেয়ে তারপরে তাদের দেখাই দিতে হইলে দেখাই দিবা। এটা হচ্ছে গিয়ে মেইন হিসাব। ঠিক আছে? তার মানে আমরা বেশ কিছু কথাবার্তা বললাম। এরপরও ইনশাআল্লাহ আর যদি যেসব বার্ডেন থাকবে তোমার সেগুলো হচ্ছে এগুলো নিয়ে কথাবার্তা বলবো। পুরো টাইমটা জুড়ে যেসব প্যারাগুলো খাবা সেগুলো তোমরা জানাবা। অবশ্যই সেগুলো নিয়ে ভিডিও দিব। এবং দিন শেষে যদি তোমরা ফিল করো যে মেন্টরশিপ লাগবে তোমাদের তখন ডেফিনিটলি আমাদের কোর্সে তোমরা এনরোল করতে পারো। ঠিক আছে? সো বেস্ট অফ লাক। যেটা বলবো তোমরা আসলে তোমরা সেকেন্ড টাইমার না, তোমরা আসলে এইচএসসি 25 ব্যাচ যারা অনেক ফাইট দিয়ে হইতেছে গিয়ে এইচএসসি দিছো, ইনশাআল্লাহ সামনের অ্যাডমিশন টেস্ট পর্যন্ত তোমরা সুন্দর মতো গুছাইয়ে একটা প্রিপারেশন নিতে পারবা এবং নিজের বেস্ট আউটকামটা দিতে পারবা।